আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যানুয়াল মিনিটস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অনেকেই জানো যে আমি ইনস্ট্রাক্টর ম্যানুয়াল মিনিটসের পক্ষ থেকে তোমাদের জন্য আইসিটি বিষয়ে এক ডেডিকেটেড কোর্স চালু করেছি। তো তোমরা অনেকেই কোর্সটির প্রথম ক্লাসটি সম্পন্ন করে ফেলেছো। তো আজকে সেই ধারাবাহিকতা আমাদের সেকেন্ড ক্লাস। আর যেহেতু আমরা একেবারে শূন্য থেকে শুরু করব, তাই আমরা কিন্তু একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করেছি। তো আজকেই প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আর আমরা ক্লাস 1-এ কিন্তু আমাদের প্রাইমারি যে কনসেপ্টগুলো ছিল, আমাদের মানবন্টন, কোশ্চেন কীরকম আসবে, কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসে বা কোন অধ্যায় এটা একটু লেস ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো অলরেডি আলোচনা হয়ে গিয়েছে। তো তোমাদের যদি মন চায় ক্লাস 1টি করে আসতে পারো, করে আসা যদি এখানে বসো তাহলে জিনিসটা আরও ইজি হবে তোমাদের জন্য। সো বাই দ্য ওয়ে, আমরা এখন ক্লাস 2 করব। দেখি ক্লাস 2-তে আমাদের কী কী আছে। তো প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই অধ্যায়টির মেইন যে ইম্পর্টেন্ট টপিকস, যেগুলো পড়লেই অলরেডি চ্যাপ্টারটি কভার হয়ে যাবে, সেই টপিকসগুলো অলরেডি আমরা আমাদের প্রথম ভিডিওতে বা প্রথম ক্লাসে আলোচনা করে ফেলেছি। তোমরা যারা প্রথম ক্লাসটি করোনি, তাদের সুবিধার জন্য আমি এই ভিডিওতেও তোমাদের সেই মেইন টপিকস বা ইম্পর্টেন্ট টপিকসগুলো এখানে আবার একটু এক্সপ্রেস করলাম। দেখো, এখানে যে টপিকসগুলো আছে প্রায় 10 থেকে 12টা, এই টপিকসগুলো পড়লেই কিন্তু আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। সুতরাং এর বাইরে কোনো কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। যদি পড়তে মন চায় পড়তে পারো, তোমাদের যদি টাইম থাকে, বাট এই টপিকসগুলো পড়লে তোমাদের প্রথম চ্যাপ্টারটি কভার হয়ে যাবে। এবং পরীক্ষার আসার মতো যদি কিছু থাকে, এই 12টা টপিক্সের ভিতরে থাকবে ইনশাল্লাহ। তো সবগুলো টপিক্স তার এক ক্লাস আলোচনা করা যাবে না, করলেও হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আজকে মূলত আমরা আমাদের প্রথম যে দুটো টপিক্স আছে, বিশ্বকাপের ধারণা, আর আরেকটা হচ্ছে কি অডিও এবং ভিডিও কনফারেন্সিং, এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করব। তবে আলোচনা করার আগে একটা কথা বলি, যে যেহেতু আমরা আইসিটি পড়বো এবং আমাদের সায়েন্স, কমার্স এবং যারা আর্টসে আসো সবার জন্য কিন্তু আইসিটি বাধ্যতামূলক। সুতরাং এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কোর্স এবং গুরুত্বপূর্ণ সাবজেক্টও বলা চলে। তো এই কোর্সটি পড়ার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট, বেসিক নলেজ থাকতে হবে। তো সেই বেসিক কনসেপ্টগুলো গেইন করার পরেই কিন্তু আমাদের একাডেমিক পড়া স্টার্ট করা প্রয়োজন বা উচিত। তাই আজকে আমরা প্রথমে সেই মৌলিক তথ্যগুলো জেনে নেব। জেনে নেওয়ার পর আমরা আমাদের বিশ্বগ্রামের ধারণা থেকে স্টার্ট করব। তাহলে চলো শুরু করা যাক। তো মৌলিক তথ্যের কথা যদি বলতে চাই, তাহলে প্রথমে যে টপিকটার নাম আসবে তা অবশ্যই ডাটা অ্যান্ড ইনফরমেশন। আমাদের মৌলিক তথ্যের ভিতরে ডাটা এবং ইনফরমেশনের গুরুত্ব কিন্তু অনেক। যেহেতু আমরা আইসিটি পড়বো, তাহলে অবশ্যই আমাদের ডাটা কী এবং ইনফরমেশন কী অবশ্যই জানতে হবে। এবং আমরা কিন্তু অনেকেই আগে ডাটা এবং ইনফরমেশনকে একই অর্থে বুঝতাম, তাই না? এটা কিন্তু একেবারেই ভুল। তো যাই হোক, প্রথমে আমরা ডাটা নিয়ে শিখবো, তারপর আমরা ইনফরমেশন জিনিসটা দেখবো, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা যদি এখান থেকে কিছু আসার মধ্যে থাকে, তাহলে এই জিনিসটা আসতে পারে আমাদের জ্ঞান মূল্যকে, সেটা হচ্ছে গিয়ে ডাটা কাকে বলে বা হোয়াট ইজ ডাটা। তোমাদের পরীক্ষা যদি এরকম কখনো আসে, তাহলে তোমরা এই সরকারে সুন্দর করে লিখে দিবে যে সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলে অথবা ডাটা বলে। ডাটা এবং উপাত্ত প্রায় কাছাকাছি একটা লিখতেই হবে, কোনো সমস্যা নেই। যদি তোমাদের কাছে এই সংখ্যাটি বেশ কঠিন মনে হয়, তাহলে তোমরা এই সংখ্যাটা দিতে পারো যে ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডাটা। এটা দিলে হবে, কোনো সমস্যা নেই, তোমরা মার্কস পেয়ে যাবে। যদি তোমাদের কাছে এটাও অনেক কঠিন মনে হয়, তাহলে তোমরা এই সংখ্যাটা দিতে পারো যে ডাটা শব্দের বহুবচন হলো ডাটা। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা প্রথম দুটি সংখ্যার মধ্যে যেটা তোমাদের কাছে বেটার মনে হয় ওইটা লিখতে পারো। আর 3 নম্বর যেটা দেওয়া হয়েছে ডাটাম শব্দের বহুবচন ডাটা, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, তোমরা এমসিকিউ জন্য সেটা মনে রাখতে পারো। বাস, ডাটা নিয়ে যদি কিছু থাকে সংখ্যা ডেফিনেশন, তাহলে এখান থেকে আসতে পারে, এর বাইরে আসার তেমন কিছু নেই। এখন আমরা দেখবো যে ডাটাকে কত ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? ডাটাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে নিউমেরিক, একটা হচ্ছে গিয়ে অনিউমেরিক, আর একটা হচ্ছে গিয়ে লজিক্যাল বা বুলিয়ান। নিউমেরিকগুলো সাধারণত সংখ্যাবাচক হয়, যেমন 10, 15, 20 এরকম হতে পারে। অনিউমেরিক হতে পারে অনেক রকম, যেমন হতে পারে ABC, তারপর হতে পারে কোনো নাম, রহিম, করিম, মারিয়া, ঢাকা, অথবা কোনো ছবি হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে? তো প্রথমে যে ABC আছে, এগুলোকে আমরা বলি সাধারণত ক্যারেক্টার। এরকম কতগুলো ক্যারেক্টার মিলে হয় একটা স্ট্রিং, যেমন মারিয়া, রহিম, বা কোনো নাম হতে পারে ঢাকা, কুমিল্লা, ঠিক আছে? আর এই যে ছবি বা ইমেজ, ভিডিও, এগুলোকে বলা হচ্ছে কি অবজেক্ট। তো এই অবজেক্ট, স্ট্রিং বা ক্যারেক্টারকে একসাথে বলা হয়েছে গিয়ে অনিউমেরিক ডাটা। এরপরে বাকি রইল আমাদের বুলিয়ান বা লজিক্যাল। এই বুলিয়ান নিয়ে আমরা চ্যাপ্টার 3-তে বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট আমরা এটা পরিচিত হই। বুলিয়ান ডাটাগুলো জাস্ট এরকম হয়, যেমন হ্যাঁ বা না, সত্য বা মিথ্যা, যেমন 0 এবং 1 ধরতে পারে, ঠিক আছে? যেন আমি তোমাদেরকে বলতে পারি, তুমি কি ভাত খেয়েছো? এটার অ্যান্সার কিন্তু দুইটা, হয় খেয়েছি অথবা খাইনি। এই পেপারগুলোকে আমরা বুলিয়ান ডাটা বলতে পারি। তাহলে ডাটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউমেরিক, অনিউমেরিক এবং বুলিয়ান বা লজিক্যাল। এবার ধরো আমরা ইনফরমেশন নিয়ে কথা বলি। তোমাদের পরীক্ষা যদি কখনো আসে যে ইনফরমেশন কি, তোমরা জাস্ট এই সংজ্ঞাটা লিখে দিবে যে ইনফরমেশন হলো সুশৃঙ্খলভাবে সাজানো ডাটা, যা অর্থবহ, সহজবোধ্য, কার্যকর এবং ব্যবহারযোগ্য। একবারে সিম্পল সংখ্যা দেওয়া হয়েছে এখানে। তারপরে ধরো র্যান্ডমলি আমরা একটা সংখ্যা লিখলাম এখানে বিশৃঙ্খলভাবে, যেমন মনে করো 24, 12, 20, 23।
এটা তারা কী মিন করছে বলো তো? আমরা কি বুঝতে পারি জিনিসটা তারা কী মিন করছে? আমরা কিন্তু বুঝতে পারতেছি না, তাই না? আসলে এই যে বুঝতে পারতেছে না, বিশৃঙ্খলভাবে সাজানো গোছানো নেই, এই ব্যাপারটাকেই কিন্তু কী বলে? ডাটা। এখন এটা কিন্তু আমাদের পরীক্ষার রোল হতে পারে না? যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষার রোল হতে পারে, আমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে সাজা, তাহলে কী হতে পারে দেখো তো? 24 তারিখ 12 মাস 2023 সাল হতে পারে না? 24-12-23। তাহলে এই ব্যাপারটার কিন্তু অবশ্যই অর্থ আছে, এটা কিন্তু অবশ্যই কার্যকর এবং ব্যবহারযোগ্য। তাই এটাকে আমরা কি বলতে পারি? ইনফরমেশন। তার মানে ডাটা হলো গিয়ে বিস্তৃতভাবে কোনো কিছু, আর ইনফরমেশন হচ্ছে গিয়ে সাজানো গোছানো অর্থবহ কোনো কিছু। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো ডাটা এবং ইনফরমেশনের ব্যাপারটা। আচ্ছা, এবার যে সাবজেক্টটা আমরা পড়তে, এই সাবজেক্টের নাম হচ্ছে গিয়ে আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়টি কিন্তু তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তির একটি সমন্বিত প্রক্রিয়া। এখন তোমাদের পরীক্ষায় প্রায় আসতে পারে যে তথ্য প্রযুক্তি কী, তখন তোমরা জাস্ট এই সংখ্যাটি দিয়ে দিবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ এবং ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে। এই সংখ্যাটি মুখস্থ করতেও পারো অথবা খাতায় নোট করে নিবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু খাতা কলম নিয়েই বুঝবে, ভিডিওটি পোস্ট করে কিন্তু সংখ্যাগুলো লিখে নিবে। আর যদি তোমাদেরকে বলো যোগাযোগ প্রযুক্তি কি, তাহলে তোমরা এই সংখ্যাটি দিয়ে দিবে যে ডাটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। বাস, এনাফ, এটুকু দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর যেহেতু বিষয়টি আইসিটি, এর সাথে কিন্তু অবশ্যই কম্পিউটার ব্যাপারটি থাকতেই পারে, কারণ আমরা জানি কম্পিউটার ছাড়া কিন্তু আইসিটি নো ওয়ে। তাহলে চলো কম্পিউটার নিয়ে কিছু জেনে নিই, যেগুলো আমাদের পরীক্ষায় প্রায় আসে। আসলে কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, আর কম্পিউটার শব্দ হতেই কিন্তু কম্পিউটার শব্দটির উৎপত্তি, যাকে আমরা সাধারণত বলতে পারি হিসাবকারী যন্ত্র। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো 19 শতকের শুরুর দিকে চার্লস ব্যাবেজ নামক একজন লোক প্রথম কম্পিউটার নিয়ে ধারণা দেন, যদিও তখন তিনি যন্ত্রটির নাম দেন ডিফারেন্স ইঞ্জিন। তাই এই ভদ্রলোককে কম্পিউটারের জনক বলা হয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে চাই, তাহলে পাকিস্তান আমলে ঢাকাতে 1964 সালে এটি কম্পিউটার স্থাপন করা হয়েছিল, যদিও সেই কম্পিউটারটি ছিল IBM কোম্পানির 1620 সিরিজের একটি মেইন ফ্রেম কম্পিউটার। তো এই ছিল তোমাদের কম্পিউটার নিয়ে যাবতীয় তথ্য যা পরীক্ষা আসতে পারে। এখন কম্পিউটার থাকার পর আমাদের যে জিনিসের বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের ইন্টারনেট। আর ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা কম্পিউটার বেশিরভাগ কাজই করতে পারি না। তাহলে চলো ইন্টারনেট দিয়ে পরীক্ষায় যা আসে তা আমরা জেনে নিই। এখন যদি কখনো আমাদের পরীক্ষা আসে যে হোয়াট ইজ ইন্টারনেট বা ইন্টারনেট কাকে বলে, তাহলে অবশ্যই আমরা এই সংখ্যাটা দিয়ে দিব যে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ককে ইন্টারনেট বলে। এটা একটা সিম্পল একটা ডেফিনিশন দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট করে নিবে। আর পাশাপাশি তোমাদের যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে কিন্তু অবশ্যই ভিডিওটি পোস্ট করে তোমরা তোমাদের খাতায় নোট করে নেবে। আচ্ছা, এর পরবর্তীতে একটা এমসিকিউ প্রায় আসে, সেটা হচ্ছে গিয়ে 1969 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কর্তৃক ইন্টারনেট আবিষ্কৃত হয়। এই এমসিকিউটাও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। আমাদের বেসিক কনসেপ্ট এখানেই শেষ, ডান। এবার আমরা আমাদের একাডেমিক পড়ায় চলে যাব। তো প্রথম পড়াটা ছিল আমাদের গ্লোবাল ভিলেজ, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম এই ব্যাপারটার ধারণা ব্যক্ত করেন। তাই মার্শাল ম্যাকলুহানকেই মূলত গ্লোবাল ভিলেজের জনক বলা হয়। তার পরবর্তীতে যে টপিক্সটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তিনি কোন দুইটা বইতে এই বিশ্বজ্ঞানের ধারণাটা ব্যক্ত করেন। তো তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে যে 1962 সালে তার প্রকাশিত দ্য গার্ডেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে তার প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটো বইয়ের মাধ্যমে কিন্তু তিনি এই বিষয়টি ব্যক্ত করেন। তাই এই জন্য মূলত তাকে বিশ্বজ্ঞানের জনক বলা হয়। আমরা অনেকেই জিনিসটা জানি এখন। আর আরেকটি ব্যাপার হলো, যদি আমাদের পরীক্ষা কখনো আসে যে বিশ্বগ্রাম কী বা বিশ্বগ্রাম কাকে বলে, জ্ঞানমূলক যদি আমাদের আসে, তাহলে তোমরা এই সংখ্যাটি দিয়ে দিবে যে ইলেকট্রনিক প্রযুক্তির দ্বারা সমগ্র পৃথিবীকে বা সমগ্র বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হলো গ্লোবাল ভিলেজ। আর তোমরা যদি আরও বড় সংখ্যা চাও, তাহলে তোমরা এই জিনিসটা লিখতে পারো, সেটা হচ্ছে গিয়ে বিশ্বগ্রাম হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। এই সংখ্যা দিলেও কোনো সমস্যা নেই, তোমার মার্কস পেয়ে যাবে। আচ্ছা, এটা যাওয়ার পর আমরা দেখব যে এই যে গ্লোবাল ভিলেজ, এটার উপাদানগুলো আসলে কয়টা। তা আমরা এই জিনিসটা এখন দেখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে জিনিসটা আসছে। তো আমরা এখন বিশ্বজ্ঞানের উপাদান নিয়ে আলোচনা শুরু করি। আর আগেই বলেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তো এই টপিক্সটাকে তো অবশ্যই হেরফের করে দেখবে না। আচ্ছা, বিশ্বজ্ঞানের উপাদান মূলত এখানে 5টি। 1 নম্বর আমাদের আছে হচ্ছে হার্ডওয়্যার, 2 নম্বর আছে আমাদের সফটওয়্যার, 3 নম্বর থাকবে আমাদের ইন্টারনেট বা কানেক্টিভিটি, 4 নম্বর আমাদের হচ্ছে ডাটা, এবং সর্বশেষ থাকবে হচ্ছে আমাদের মানুষের জ্ঞান বা সক্ষমতা অথবা ক্যাপাসিটি। এখন তুমি যদি চিন্তা করো, তো মনে করো তোমার কাছে হার্ডওয়্যার আছে, আর কি ফোন আছে, সফটওয়্যার বা অ্যাপস আছে, ইন্টারনেট আছে, ডাটা আছে, বাট তুমি জানো না যে একজনের কাছ থেকে অন্যজনের কাছে বা তোমার ফ্রেন্ডের কাছে একটা তথ্য কীভাবে সেন্ড করতে হয়, বাকি মানুষের জ্ঞান বা সক্ষমতাটা মনে করো এখানে মিসিং আছে।
তাহলে কি আইসিটির সাথে সম্পর্কিত কোনো কিছু করা গেলে বলো? অবশ্যই কিন্তু ঠিকমতো এক্সিকিউট করা গেল না। তাই বিশ্বকর্মার উপাদানের মধ্যে যদি কোনোটা মিসিং হয়, মনে করো 5টার ভিতরে মনে করো কোনোটা সফটওয়্যার নেই বা ডাটা নেই, এরকম যদি কোনো একটা মিসিং হয় বা একটা যেটা, তাহলে কিন্তু আইসিটির সাথে সম্পর্কিত কোনো কিছুই ঠিকভাবে কমপ্লিট বা এক্সিকিউট করা যাচ্ছে না। আরেকটা এমসিকিউ আমাদের প্রায় বোর্ডে আসে, অবশ্যই খাতে নোট করে নেবে, সেটা হচ্ছে কি বিশ্বকর্মের মেরুদণ্ড কোনটি? তো খাতে নোট করে নেবে বিশ্বকর্মের মেরুদণ্ড হলো কানেক্টিভিটি বা ইন্টারনেট। আচ্ছা, এরপর তোমাদের যদি কেউ মন চায় যে ভাইয়া বা স্যার আমি হার্ডওয়্যার সফটওয়্যার ডাটা এই বিষয়গুলো ইন ডিটেলস জানতে চাচ্ছি, তো তাদের জন্য আমি একটা ড্রাফট করে দিলাম। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি করতেছি না, জাস্ট তোমার ভিডিওটি থামিয়ে ড্রাফটটা পড়ে নেবে। তো তোমাদের সুবিধার জন্য এখানে দেওয়া হলো যে হার্ডওয়্যার সফটওয়্যার কানেক্টিভিটি ডাটা এবং মানুষের জ্ঞান নিয়ে এখানে ইন ডিটেলস দেওয়া আছে। তোমরা ভিডিওটি পোস্ট করে জাস্ট পড়ে নিও অথবা খাতায় নোট করে নিও। আচ্ছা, এরপরে এটা পড়ার পর আমরা অবশ্যই দেখবো ইমেল নিয়ে, ঠিক আছে? এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রায়শই পরীক্ষা আসে। তো দেখি যে এখান থেকে আসলে পরীক্ষা আসার মধ্যে কী আছে। প্রথম কথা হচ্ছে কি ইমেলের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেল, এটা আমরা অনেকেই জানি। এরপরে যদি আমাদের পরীক্ষা আসে যে ইমেল কাকে বলে, ধর্মমূলক জ্ঞানমূলক আসলে ইমেল কি, তখন তোমরা এই সংখ্যাটা দিয়ে দিবে যে ইমেল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। জাস্ট তোমরা এই সংখ্যাটি নোট করে নিবে। আচ্ছা, আরেকটা হলো এখানে কথা বলছে যে এক বা একাধিক প্রাপকের কাছে, অবশ্যই কিন্তু একাধিক শব্দটি লিখতে হবে, কারণ আমরা কিন্তু একটা মেল অনেক কাছে ফরওয়ার্ড করতে পারি এবং সিসিবিসির ব্যাপারে কিন্তু আমরা অনেকেই জানি, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে ইমেল আসলে আবিষ্কার করছে কে? মূল কথা হচ্ছে কি অনেকের মতে যে রেমন্ড টমলিনসন এই লোকটাকেই মূলত ইমেলের জনক বলা হয়, কারণ ইমেল আবিষ্কার ওনারা আসলে অনেক অবদান ছিল, যার কারণে এই ভদ্রলোককেই ইমেলের ফাদার বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কি টেলিকনফারেন্সিং নিয়ে। দেখো আমরা একটা পিকচার দেখি এখানে যে 3জন লোক একসাথে কথা বলতে আসছে বা মিটিং করতে আসছে, বাট কেউ দেখতে পাচ্ছে না, তাই না? এখানে এক্স্যাক্টলি এটাই হচ্ছে কি টেলিকনফারেন্সিং এর মূল সীমাবদ্ধতা, যে কেউ দেখতে পাবে না। আচ্ছা, মাঝে একটা কথা বলে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর তোমাদের কাছ থেকে কয়েক সেকেন্ড সময় নিয়ে নিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ রেগুলার ভিডিও পেতে বা এই কোর্সটি করতে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা ছাড়া কোনো উপায় নেই। আর আমাদের প্রত্যেকটা ভিডিও ইংলিশ এবং আইসিটি সবগুলো ভিডিও আমাদের ফেসবুক পেজও আপলোড দেওয়া হয়, সুতরাং আমাদের ম্যানুয়াল মেলস পেজটিও তোমরা ফলো দিয়ে দিবে। আচ্ছা, আমরা আমাদের পরে আসি। যদি কখনো আমাদের আসে টেলিকনফারেন্সিং কী, তাহলে আমরা এই সংখ্যাটা দিয়ে দিব যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা করার প্রক্রিয়া হচ্ছে টেলিকনফারেন্সিং। যদি একটু গুছিয়ে লিখতে চাই সংখ্যা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও মডেম ও ভিডিও যন্ত্রের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হলো টেলিকনফারেন্সিং। এটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। আর টেলিকনফারেন্সিং করতে গেলে তো অবশ্যই টেলিফোন লাগে। তো আমরা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য লিখে নিই খাতায় যে আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেন। তো এই হলো টেলিকনফারেন্সের যাবতীয় তথ্য। যদি পরীক্ষা আসতে হয় তাহলে এখান থেকে আশা করি আসবে। আর টেলিকনফারেন্সের উপকারিতা কি, টেলিকনফারেন্সের গুরুত্ব কি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে কিচ্ছু নেই, এগুলো বানিয়ে লিখতে হবে, পয়েন্ট করে খাতা সুন্দর করে তোমরা লিখবে। তো ভিডিওটি থামিয়ে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো নোট করে নাও। এরপরে দেখো আমরা একটা ছবি দেখি এখানে যে কয়েকজন একসাথে কথা বলতেছে বা মিটিং করতেছে, সবাইকে দেখতে পাচ্ছে, তাই না? এখানে বলতো ছবির দ্বারা কি ইন্ডিকেট করছি আমি এখানে? এক্সাক্ট, এটা কিন্তু অবশ্যই ভিডিও কনফারেন্সিং। তো দেখি ভিডিও কনফারেন্সিং এর সংজ্ঞায় আসলে আমরা কি লিখবো পরীক্ষা খাতায়। আমরা জাস্ট এই সংজ্ঞাটা দিয়ে দিব যে ভিডিও কনফারেন্স হচ্ছে যেটি ব্যবহার করে স্ক্রিনের সামনে সকলে একত্রিত হয়ে একে অপরের সাথে কথা বলা যায় এবং একে অপরের মুখ বা চেহারা দেখতে পায়। সিম্পল। যদি আমরা আরও সহজ ভাষায় লিখতে যাই তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে সহজ কথায় বলা যায় সরাসরি ভিডিওর মাধ্যমে যে কোনো মিটিং করাকে বা যে মিটিং হয় তাকে ভিডিও কনফারেন্স বলে। তোমাদের নিশ্চয়ই জুম অ্যাপটির কথা মনে আছে যে করোনাকালীন সময় আমরা এই অ্যাপটির উপর কত নির্ভর ছিলাম, তাই না? আমাদের অনলাইনের ক্লাস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জুমেই করেছি। আর স্কাইপি অ্যাপটির কথা বলার কিছু নিয়ে সবাই আমরা জানি। আচ্ছা, এখন দেখি আমরা যে শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য, বিনোদন, সংবাদ এগুলোর প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংয়ের ভূমিকা বা গুরুত্ব এটাও ইম্পর্টেন্ট আছে, মাঝে মাঝে পরীক্ষা আমাদের আসে, বা এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার। এখানে জাস্ট আমরা বানিয়ে লিখতে হবে, একটু বুঝে বুঝে লিখতে হবে, এইটুকুই, ঠিক আছে? এর বেশি এখানে তেমন কিছু নেই। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এবং হচ্ছে এআই এর উপর। ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হবে, অবশ্যই কিন্তু কেউ ক্লাসটি মিস করবে না। তো এরকম সবগুলো ক্লাস পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে 3 নম্বর ক্লাসে। আল্লাহ হাফেজ।